ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথমেটিক্সের সমস্ত প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ব্যাখ্যা করব এবং সমস্ত উত্তরগুলো বলে দেব। তো আমাদের এই ধরনের ক্লাসের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা সেই অর্থে টিউশন বা আদার্সের সুযোগ সুবিধা নেই, মূলত তাদের কথা ভেবেই আমাদের এই ভিডিওটি। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। একের দাগের মাল্টিপল চয়েস প্রশ্নগুলো দেওয়া আছে। একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেছে, তার শতকরা লাভ কত হয়েছে? অনেকগুলো অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি হবে বলতে বলেছে। দেখো, 10টি লেবুর কেনা দাম 20 টাকা, আবার 8টি লেবু বিক্রি করে সেই 20 টাকায় পেয়ে গেছে। এখনও তার হাতে কিন্তু 2টি লেবু অবশিষ্ট রয়েছে, অর্থাৎ 2টি লেবু বিক্রি করে যে টাকাটা পাবে সেটাই তার লাভ। ঠিক আছে, তাই আমরা লিখেছি এখানে 10টি লেবুর ক্রয় মূল্য 8টি লেবুর বিক্রয় মূল্যের সঙ্গে সমান, কারণ দুটোরই 20 টাকা। এবার দেখো, 2টো লেবু এখনও হাতে রয়েছে, অর্থাৎ সে 2টো লেবু তার এখনও বিক্রি হয়নি, অর্থাৎ এই দুটো বিক্রি করে যেটা পাবে সেটাই তার লাভ। এবার লাভটা কি? লাভটা আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করে থাকি। কিছু না বলে দেওয়া থাকলে লাভটা আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করে থাকি। তাই 10টি লেবুর ক্রয় মূল্যে 2টি লেবুর বিক্রয় মূল্য লাভ। এখানে দেখো, দুটো আলাদা একক হয়ে গেছে। একটা ক্রয় মূল্য যে ইউনিট হবে, বিক্রয় মূল্যের সেই ইউনিট হবে না। ঠিক আছে, অর্থাৎ আমি কিনা দাম আর বিক্রি দাম কি একই নাকি? না তো। তাই আমরা এই দুটো একককে একই করার জন্য আমরা 10টি লেবুর ক্রয় মূল্যের জায়গায় 8টি লেবুর বিক্রয় মূল্য লিখে দিলাম। তার মানে 8টি লেবুর বিক্রয় মূল্যে 2টি লেবুর বিক্রয় মূল্য লাভ হয়েছে বলতে পারি। ভালো করে বুঝো, 8টি লেবুর বিক্রয় মূল্যে লাভ হয়েছে 2টি লেবু বিক্রি করে যেটা পাবো। এখানে দেখো এককটা হয়ে গেল বিক্রয় মূল্য, এখানেও বিক্রয় মূল্য। তাহলে 8 এ 2 100 কত? হিসাব করলে কত? 25। তাই লাভ হবে শতকরা 25%। ঠিক সেম প্রবলেম 3 দাগের 6 প্রশ্নটাও আছে। তো 3 দাগের 6 প্রশ্নটা হুবহু একই উত্তর হবে বলে আমরা একই সঙ্গে এখানে করে নিচ্ছি। কি না, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। 10টির ক্রয় মূল্য 8টির বিক্রয় মূল্যের সমান। এখানে লেবু ছিল, এখানে লেবুর জায়গায় পেন হয়ে গেছে, তার মানে একই জিনিস হবে, একই উত্তর হবে, শুধু লেবুর জায়গায় আমরা লিখে দেব পেন, বাকি সব কথা একই থাকবে। তাহলে অর্থাৎ 3 দাগের 6তেও উত্তর হবে 25%। এবার এই 2 দাগের প্রশ্নটা, 1 দাগের PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS এবং QR এর মধ্যবিন্দু যথাক্রমে X এবং Y। XY এর মান কি হবে বলছে। তো আমরা একটা ট্রাপিজিয়ামের ছবি আঁকলাম, PQRS। PS এর মধ্যবিন্দু X, QR এর মধ্যবিন্দু Y, XY যোগ করলে কি হবে? অ্যাকচুয়ালি এটা আমাদের এক্সট্রা একটা জ্যামিতি আছে, সেই রেজাল্টটা যদি মুখস্থ রেখে দিতে পারি তাহলে XY এর মান আমরা পট করে বলে দিতে পারবো সমান্তরাল বাহু দুটোর যোগফলের অর্ধেক। কি বললাম? এটা একটা এক্সট্রা জ্যামিতি আছে। এই রেজাল্টগুলো মনে রাখলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো দিতে খুব সুবিধা হয়। তির্যক বাহুর মধ্যবিন্দুর যুক্ত করলে যে সংযোজক সরলরেখাংশ হয় তার মান সমান্তরাল বাহু দুটোর যোগফলের অর্ধেক হয়। এটা আমাদের এক্সট্রা জ্যামিতি আছে। যদি কেউ জানতে চাও তার জন্য একটু বলে দেওয়া, কি করে প্রমাণ করব ওটা। আমরা কি করেছি দেখো, তাহলে এক্সটা হচ্ছে মধ্যবিন্দু PS এর, ওয়াইটা হচ্ছে QR এর মধ্যবিন্দু। আমরা PY যোগ করে বাড়ি দিচ্ছি, আর এধারে SRকে বর্ধিত করে দিচ্ছি। দুটো নিশ্চয়ই একটা বিন্দুতে ছেদ করবে, সেটা হচ্ছে T বিন্দুতে ছেদ করেছে। এইবারে আমাদের এই দুটো ত্রিভুজের নাম হচ্ছে PQY, আর একটা হচ্ছে YRT। এই দুটো ত্রিভুজ অ্যাকচুয়ালি সর্বসম। কি করে দেখো, এই দুটো কোণ সমান, বিপ্রতিভ কোণ বলে। SQY আর YR সমান সিম্বল দিয়েছি, বোঝা যাবে বলে, কারণ ওয়াইটা মধ্যবিন্দু। আর কি না, এই যে কোণটা, এই ত্রিভুজের T কোণ আর এই ত্রিভুজের P কোণ একই রকম সিম্বল দিয়েছি, এরা সমান, এরা একান্তর কোণ বলে, কারণ ST আর PQ সমান্তরাল বলে।
তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম যদি হয়ে যায় তাহলে পি ওয়াই আর ওয়াইটি এগুলো সমান, কারণ সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু। আর কি হতে পারে না পি কিউ সমান আরটি, এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলে। এইবারে আমরা বড় যে ত্রিভুজটা নিচ্ছি পিএস টি, এই পিএসটি ত্রিভুজের পিএসের মধ্যবিন্দু এক্স, পিটি ত্রিভুজের পিটি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। তাহলে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক যে সরলরেখাংশ হয় তার মান কি হয়, তৃতীয় বাহুর অর্ধেক হয়। সেই যুক্তিতে আমরা এক্স ওয়াইয়ের মানটা ওই মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সেটা হচ্ছে তৃতীয় বাহু এসটির অর্ধেক হয়েছে। এসটি মানে কি এস আর যুক্ত আরটি, আর আরটি মানে পি কিউ, তাহলে এস আর যুক্ত পি কিউ। এই প্রমাণটা অ্যাকচুয়ালি এখানে প্রমাণ করার কোনো দরকার নেই, রেজাল্টটা শুধু মুখস্থ রাখবে। এক্সট্রা জ্যামিতির রেজাল্ট যদি কারোর মুখস্থ থাকে সেই রেজাল্টটা থেকে আমরা এই উত্তরটা দিয়ে দেবো, বোঝার জন্য বলে দিলাম একটু। এবারে একের দাগের তিন একটা শ্রেণী দেওয়া আছে 105 থেকে 140, এই শ্রেণীর পরিসংখ্যা 14 হলে পরিসংখ্যা ঘনত্ব কত হবে? তো পরিসংখ্যা ঘনত্বর একটা সূত্র আছে, পরিসংখ্যা ঘনত্ব সমান শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে যে শ্রেণীর পরিসংখ্যা, যে শ্রেণীটা দেওয়া আছে সেই শ্রেণীর পরিসংখ্যা 14, সেই শ্রেণীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বের করতে হয় উচ্চ সীমা বিযুক্ত নিম্ন সীমা, এই দুটোর বিয়োগফল। তাহলে যেহেতু এখানে শ্রেণীটা ছিল 105 থেকে 140, তাহলে 140 বিযুক্ত 105 দ্যাট ইজ 35, এইটাই হলো শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে এটা ভাগ করলে হবে 0.4, তাই অ্যান্সারটা আমরা বলবো বি। এবারে একের দাগে 4-এর যে প্রশ্নটা ছিল 3 মিটার লম্বা 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বানাতে কটি টালি লাগবে? তো দেখো এটা আয়তকার জায়গা 3 মিটার আর এটা 2 মিটার চওড়া। 3 মিটারকে আমরা ডেসিমিটার করে নিচ্ছি, মানে 30 ডেসিমিটার। 2 মিটারকেও ডেসিমিটার করলে 20 ডেসিমিটার। এবারে 5 ডেসিমিটার বর্গ বলতে কি বুঝি? 5 ডেসিমিটার বর্গ মানে 5 ডেসিমিটার গুণিত 5 ডেসিমিটার দ্যাট ইজ 25 বর্গ ডেসিমিটার, অর্থাৎ টালির ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ ডেসিমিটার। এইবারে টালির সংখ্যা কি কত হবে না জায়গাটার ক্ষেত্রফল, মানে আয়তকার জায়গার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বাই টালির ক্ষেত্রফল, ভাগ করলে হবে 24, অর্থাৎ 24টি টালি লাগবে, তাই অ্যান্সার সি। এবারে একের দাগের যে 5-এর প্রশ্নটা, শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? লাভ যেহেতু 10 বলেছে 10%, এটার মানে হলো ক্রয় মূল্যের উপর 10% লাভ, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 ধরি, বিক্রয় মূল্য আরও 10 বেশি, অর্থাৎ 110, অনুপাত হবে 10:11, অর্থাৎ অ্যান্সার সি। একের দাগে যে 6 ছিল, 6 দাগের যে একের দাগে 6-এর যে প্রশ্নটা, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা ডি টানা হলো, তাহলে এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, তাহলে এইর মান একটা কত হবে বলেছে। তাহলে ছবিতে দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে সরলরেখা টানা হয়েছে, যেটা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রশ্ন করেছে এইর মান কত হবে। এবার দেখো আমরা কি জানি, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু এখানে ডি দিয়ে দ্বিতীয় বাহু অর্থাৎ বিসির সমান্তরাল করে টানলে সেটা তৃতীয় বাহুকে সমান দুভাগে বিভক্ত করবে। এটা হচ্ছে ক্লাস 9-এর একটা উপপাদ্য ছিল, তাই আমরা বলতে পারি ই তাহলে এসির মধ্যবিন্দু। ক্লিয়ার? ওই উপপাদ্য সাহায্য নিই। ই যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে এই হবে এসির অর্ধেক, তাই উত্তরটা এই এসির অর্ধেক, অর্থাৎ অ্যান্সার বি। এবার একের দাগের 7-এর যে প্রশ্নটা ছিল, একটা অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 সেমি, তার পরিসীমা কত? যেহেতু চাকতি অর্ধবৃত্তাকার চাকতি, তার পরিসীমা মানে কি 4 ধারটা, এই 4 ধার বরাবর যদি ঘুরে আছি এই দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা। তাহলে এই উপরের দিকে যে কি বলবো বক্র যে পথটা, তার দৈর্ঘ্য কত না বৃত্তের অর্ধেক পাই আর, আর নিচে যেটা সরল রেখাংশ সেটা কত 2 আর, অর্থাৎ ব্যাস মানে 2 আর। এখানে আরটা কি না ওই চাকতির ব্যাসার্ধ ধরা হয়েছে। তাহলে পরিসীমা কত হবে পাই আর যুক্ত 2 আর, এখান থেকে পাই কমন নিলে আর কমন নিলে পাই +2, আর এর মান দেওয়া আছে 10.5 সেমি,
অর্থাৎ অ্যান্সার বি হবে। এবার একের দাগে যে 8-এর যে প্রশ্নটা সেটা দেওয়া আছে একটা বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13√2, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। ধরা যাক বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে কর্ণ কত হয় আমরা জানি সূত্রটা a√2 একক, কিন্তু বলে দেওয়া আছে কত কর্ণ 13√2, তাহলে a√2 = 13√2 শর্তানুসারে এটা লেখা হয়েছে। এখান থেকে a = 13, অর্থাৎ অ্যান্সারটা আমরা ডির দাগের উত্তরটা বলবো। তো আমরা 2-এর দাগের একটা এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ 90 ডিগ্রি, আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে এডির মান হাফ অফ বিসি হবে বলছে। ছবিতে কি বলছে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাকে বলা হচ্ছে, এ বিন্দুটাকে হচ্ছে সমকৌণিক বিন্দু, বিসি হচ্ছে অতিভুজ, এর অতিভুজের মধ্যবিন্দু ডি আছে। প্রশ্ন হচ্ছে এডিটার মান কত হবে, হাফ অফ বিসি হবে বলছে। এটা ট্রু না ফলস আমাদের বলতে বলেছে। তো আমরা জানি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, অর্থাৎ ছবিতে হচ্ছে এডি, সবসময়ের জন্য অতিভুজের অর্ধেক হবে। ঠিক আছে, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা একটা এক্সট্রা জ্যামিতি ছিল, সেই জন্য আমরা উত্তরটাকে বলবো অ্যান্সার ট্রু। এবার এর প্রমাণ যদি কেউ জানতে চাও তাহলে একটু ক্লু দিয়ে দিই, কেউ যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে ডি থেকে একটা লম্ব টানবে, বি এর সমান্তরাল করে টানলে ইটা হয়ে যাবে এসির মধ্যবিন্দু, কারণ ডি যেহেতু বিসির মধ্যবিন্দু। একটু ক্লু দিয়ে দিচ্ছি। তারপরে এই দুটো ত্রিভুজ নিবে, এ ই ডি আর ডিইসি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবে। সর্বসম দেখালে ডিসি সমান এডি হয়ে যাবে। আবার যেহেতু ডিসি সমান বিডি, তার মানে এডি সমান হাফ অফ বিসি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা জ্যামিতির প্রমাণ ছিল। তো আমরা রেজাল্টটা মুখস্থ রাখবো, সেই যুক্তিতে আমরা বলবো অ্যান্সারটা ট্রু। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বলে দেওয়া আছে 10, আর শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6, শ্রেণীর নিম্ন সীমা কত হবে। তাহলে একটা শ্রেণী, তার মধ্যবিন্দু 10 এটা বলে দেওয়া আছে, আর কি দেওয়া আছে, শ্রেণীটার দৈর্ঘ্য 6 সেমি নয়, শ্রেণীটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6 একক। তাহলে নিম্ন সীমার মানটা কত। দেখো যেহেতু শ্রেণীটার দৈর্ঘ্য 6, তাহলে মধ্যবিন্দু থেকে এদিকে 3 একক পিছাতে হবে, এদিকে 3 একক এগোতে হবে যদি উচ্চ সীমা চায়। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেহেতু শ্রেণীটার দৈর্ঘ্য 6, তাহলে এখান থেকে 6-এর অর্ধেক 3 একক পিছিয়ে যাব। তাহলে 10 থেকে 3 একক পিছালে কত, 7 হচ্ছে। তার মানে নিম্ন সীমা হবে 10 বিযুক্ত 3, দ্যাট ইজ 7। কিন্তু এখানে বলে দিচ্ছে উত্তরটা 8 সেমি হবে, 8 একক হবে। তাই আমরা অ্যান্সারটা বলবো ভুল, উত্তরটা হবে 7। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা 2-3, সেটা বলে দেওয়া আছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজের ক্ষেত্র, এরা একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাদের ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল পি দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর ত্রিভুজের ক্ষেত্রফল টি হলে, তাহলে পি সমান আর সমান টি/2 হবে কিনা বলছে। দেখো আমরা জানি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যত সামান্তরিক হবে তাদের ক্ষেত্রফল সমান হয়। আর ত্রিভুজ আর সামান্তরিকের মধ্যে যদি কম্পেয়ার করি, ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের অর্ধেক, ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের অর্ধেক। কিন্তু এখানে প্রশ্নে যেটা বলে দেওয়া আছে পি সমান আর সমান টি/2, মানে ত্রিভুজের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল সমান, এটা ঠিক আছে। তারপর একটা বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফলটা নাকি ত্রিভুজের অর্ধেক, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের অর্ধেক নয়, ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের অর্ধেক। অর্থাৎ অ্যাকচুয়ালি উত্তরটা হওয়া উচিত ছিল পি সমান আর, আয়তক্ষেত্র সামান্তরিক ক্ষেত্রফল সমান 2t, মানে দুটো ত্রিভুজ দিলে তবেই একটা আয়তক্ষেত্র বা সামান্তরিক হবে, যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে 3টা। তাহলে অ্যান্সারটা সেই যুক্তিতে আমরা বলবো ফলস। 2-4 একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা এদের সাংখ্যমান সমান, মানে একক বর্জিত যে মানটা সমান। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বলছে 1 একক হবে, 1 একক হবে। তো আমরা দেখি, ধরা যাক সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে উচ্চতার সূত্র কি √3/4 বাহু স্কোয়ার, মানে এ স্কোয়ার, আর
সরি উচ্চতা নয়, এটা হচ্ছে √3/4 বাহু স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর √3/2 ইন্টু এ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এটা যদি সমান হয়, এদিকে এ কেটে যাবে, √3 কেটে যাবে, তাহলে দেখবে এ সমান 2, মানে বাহুটা হবে 2 একক। কিন্তু এখানে উত্তরে দেওয়া ছিল 1 একক, সেই যুক্তিতে অ্যান্সারটা ফলস হবে, অর্থাৎ ফলস। নেক্সট যে প্রশ্নটা ছিল, ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে কতটা ঠিক বা ভুল। ধরা যায় একটা শাড়ির দাম 100 টাকা, তার 10%, আমাকে বললাম আমি 10% ছাড় দেবো, তাহলে 100 টাকার উপর 10%, লিখা দামটাকেই বলা হয় ধার্য মূল্য। অর্থাৎ যেটা লেখা থাকে তার উপর তো দোকানদার ছাড় দেয়, অর্থাৎ ধার্য মূল্যের উপরই ছাড়টা নির্ভর করছে। যদি ধার্য মূল্য লেখা থাকে 100 টাকা, তাহলে ছাড় পাবে 10 টাকা। ধার্য মূল্য যদি ধরো 500 টাকা লেখা থাকে, তাহলে 500 টাকা, আমি যদি 10% যদি ছাড় হিসাব করি, তখন 500 টাকার 10% দ্যাট ইজ 50 টাকা। অর্থাৎ ধার্য মূল্যের যত তার উপর পার্সেন্টেজটা হিসাব করে ছাড়টা নির্ভর করে, সেই যুক্তিতে আমরা বলবো অ্যান্সারটা ট্রু। 6 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় প্রথম শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা হবে 0। ঠিক আছে, আমরা পরিসংখ্যা বহুভুজ কি করে আঁকি না, পরিসংখ্যা বহুভুজ কীভাবে আঁকতে হয় আমি একটু ছোট করে বলি। যে কোনো শ্রেণী সীমানার মধ্যবিন্দু আর ওই শ্রেণীর সীমানার পরিসংখ্যা, একটা বিন্দু করে সেই বিন্দুগুলো বসিয়ে আমরা বিন্দুগুলো অঙ্কন করি লেখচিত্রতে। আরেকবার রিপিট করছি, যে কোনো শ্রেণী সীমানার মধ্যবিন্দু এবং ওই শ্রেণী হচ্ছে মধ্যমান এবং ওই শ্রেণীর পরিসংখ্যা। ক্লিয়ার? মধ্যমান আর পরিসংখ্যা এই দুটো, একটাকে ভুজ একটাকে কোটি ধরে বিন্দুগুলো গ্রাফে আমরা বসাই। এভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান পরিসংখ্যা একটা বিন্দু হলো। দ্বিতীয় শ্রেণী বা শ্রেণী সীমানার, অ্যাকচুয়ালি পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে শ্রেণী সীমানা করতে হয়, তার মধ্যমান এবং সেই শ্রেণীর কী বলে পরিসংখ্যাটা বসিয়ে যে বিন্দুগুলো পাবো সেইগুলো যুক্ত করতে হয়। কিন্তু যুক্ত করতে গেলে ঠিক আমরা কি করি, শেষে যখন যুক্ত করি তখন কি করি, ঠিক আগের শ্রেণী যেটা থাকে সেই শ্রেণীর পরিসংখ্যাটাকে আমরা 0 ধরে নিই। ঠিক একই রকমভাবে পরের যে শ্রেণীটা থাকে তার শ্রেণীর পরিসংখ্যাটাকেও 0 ধরে আমরা বিন্দুটাকে যুক্ত করে দিই এক্স অক্ষের সঙ্গে, মনে পড়ে? তা সেই যুক্তিতে অ্যান্সারটা হবে ট্রু, অর্থাৎ হ্যাঁ আগের শ্রেণীর পরিসংখ্যাটা 0 হবে, শ্রেণী বা শ্রেণী সীমানার পরিসংখ্যাটা হবে 0। ক্লিয়ার? তারপরে যেটা দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, একটা বর্গক্ষেত্র একই ভূমির উপর, আর একটা দেওয়া আছে রম্বস। ক্লিয়ার? একই ভূমির উপর একটা বর্গক্ষেত্র আর একটা হচ্ছে রম্বস, নাকি এদের ক্ষেত্রফল সমান হবে কিনা বলছে। আমরা দেখো রম্বস হোক আর বর্গক্ষেত্র হোক, এরা তো সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে বলে সূত্র কি না, ভূমি গুণিত উচ্চতা। তাহলে এবার দেখো ভূমি দুজনের ক্ষেত্রে সমান। ক্লিয়ার? এবার উচ্চতা কি দুজনের সমান? বর্গক্ষেত্রের উচ্চতা দেখো ছবিতে দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহুগুলো 90 ডিগ্রিতে থাকে, তার মানে বর্গক্ষেত্রের উচ্চতা এতটা, ছবিতে নোট করো বাহুর দৈর্ঘ্যটাই উচ্চতা এখানে। কিন্তু রম্বসের ক্ষেত্রে যেহেতু কোনটা তো 90 ডিগ্রি নাও হতে পারে, এখানে 90 ডিগ্রি নয়, ছবিতে দেখা যাচ্ছে, তাহলে উচ্চতা শীর্ষবিন্দু থেকে যদি আমরা ভূমির উপর লম্বটা নিই, দেখা যাচ্ছে এই উচ্চতাটা বর্গক্ষেত্রের বাহু থাকতে কী হবে, ছোট হয়ে যাবে, তাহলে অকম হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে, রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে কম হবে, কিন্তু বলেছে এখানে সমান হবে, সেই যুক্তিতে আমরা বলবো ভুল, অর্থাৎ অ্যান্সারটা ফলস। তারপর 2 দাগে যে 8টা বলেছে, বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যা। না, আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাস, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ব্যাস হচ্ছে 2r, কাটারি করলে কত পাই, অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাত পাই। ঠিক আছে, এটা অম্লদ সংখ্যা, অবশ্যই এটা নির্দিষ্ট সংখ্যা, একটা নির্দিষ্ট মান আছে। অ্যান্সার ট্রু। 3 দাগের এবারে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বর করে 7টি দেওয়া আছে, এগুলো আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, gx সমান 2x - 16 এই বহুপদী সংখ্যামালাটির সমীকরণ লিখো এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। প্রথমে বহুপদী সংখ্যামালার দেওয়া আছে, সমীকরণটা নির্ণয় করতে হবে।
তাহলে যে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে সেটা সমান শূন্য লিখে দিলেই বহুপদী সংখ্যামালা থেকে আমরা সমীকরণে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে সমীকরণটা হবে gx = 0, অর্থাৎ 2x - 16 = 0। 2x - 16 = 0, এটাই হচ্ছে সমীকরণ। একটা উত্তর হলো। দ্বিতীয় যে উত্তরটা চাইছে বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করতে, তাহলে এই সমীকরণকে আমরা সমাধান করে x এর মান পেয়েছি 8, অর্থাৎ এই যে gx, এখানে চলটা ছিল x, চলের মান পেয়েছি 8, অর্থাৎ এই সংখ্যামালাটির শূন্য হলো 8, অ্যান্সার। এবার 3 থেকে 2 একটা সংখ্যামালা দেওয়া আছে 8x³ + 8x - 5, এই বহুপদী সংখ্যামালাটির একটা উৎপাদক নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, এই যে সংখ্যামালাটা দেওয়া আছে ওই বহুপদী সংখ্যামালাটার প্রথম কাজ হচ্ছে একটা শূন্য বের করা। শূন্য কি করে বের করতে হয় আমরা ভ্যানিশিং মেথডে শিখেছি, কিভাবে একটা সংখ্যামালার শূন্য নির্ণয় করতে হয় সেটা একটু ছোট করে বলে দেই। প্রথমে x⁻0 সহগ, x⁻0 সহগ 5 মানে -5, আর সর্বোচ্চ ঘাতের সহগ 8, অর্থাৎ চিহ্ন বাদ দিয়ে যদি দিয়ে দিই তাহলে 5/8। এই 5/8 থেকে যত রকম উৎপাদক পাওয়া যায় সেই চলরাশি মানগুলো সেই উৎপাদক দিয়ে টেস্ট করতে হবে। তার মধ্যে নিশ্চয়ই একটা মান পাবো যেখানে ওই মানগুলো বসালে, চলের ওই মানটা বসালে সংখ্যামালাটার মান শূন্য হবে, অর্থাৎ চলর সেই মানটাকে বলা হয় ওই বহুপদী সংখ্যামালার একটা শূন্য। এখানে আমি 5/8 হচ্ছে ওই x⁻0 x⁻0 সহগ x³ সহগ, তাই এখানে আমি একটা উৎপাদক পেয়েছিলাম হাফটা বসিয়ে দেখে নিচ্ছি। এখানে যদি হাফ বসাও, এক্সের জায়গায় হাফ বসাও 1, এক্সের জায়গায় হাফ বসালে 4, অর্থাৎ 1 আর 4 যোগ করলে 5, আর -5 যোগ করলে 0 হচ্ছে। আমি সেইখান থেকে বুঝে নিলাম এই বহুপদী সংখ্যামালাটার মান হাফ, অর্থাৎ চলর মানটা হচ্ছে হাফ। 2x - 1 = 0, অর্থাৎ এই 2x - 1 হচ্ছে এই বহুপদী সংখ্যামালাটার একটা উৎপাদক। ঠিক আছে, 2x - 1 হচ্ছে বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হবে। নেক্সট ছিল দুটো বিন্দু দেওয়া ছিল -2 -2, আর একটা বিন্দু দেওয়া আছে 4 6। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, বর্গমূল চিহ্ন দিয়ে ভুজগুলোর বিয়োগ করে হোল স্কোয়ার প্লাস কোটিগুলোর বিয়োগ করে হোল স্কোয়ার। এখান থেকে সরল করলে উত্তরটা হবে 10 একক। অবশ্যই এককটা লিখতে হবে। তারপরে 3 দাগে যে 4 দাগের প্রশ্নটা ছিল, একটি ঘড়িকে আমি 10% এবং 5% পরপর 10% এবং 5% ছাড়ে বিক্রয় করা হলে অ্যাকচুয়ালি তার সমতুল্য ছাড় কত হবে। ধরা যাক ঘড়িটার ধার্য মূল্য 100 টাকা, সুবিধার জন্য আমরা ধরলাম 100 টাকা। তাহলে তোমাকে প্রথমে 10% ছাড় দিলাম, তাহলে ধার্য মূল্যের উপর 10%, অর্থাৎ 100 10% মানে 10 টাকা তুমি ছাড় পেলে। তাহলে তোমাকে প্রথমে বললাম 90 টাকায় বিক্রি করব। তুমি বললে যে আরও 5% ছাড় দিতে হবে, তখন কিন্তু আমি 100-র উপর 5% ছাড় দিচ্ছি না, 90 টাকার 5% ছাড় দিচ্ছি, অর্থাৎ 4.5 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তাহলে তুমি মোট ছাড় পেলে কত? প্রথমে পেয়েছিলে 10, পরে পেলে 4.5, অর্থাৎ 14.5 টাকা ছাড় পেলে। তাহলে 100 টাকার উপর মোট তুমি ছাড় পেলে 14.5 টাকা, অর্থাৎ শতকরা ছাড় হলো 14.5। ঠিক আছে, অর্থাৎ শতকরা ছাড় হবে 14.5%, অর্থাৎ সমতুল্য ছাড়টা হলো 14.5%। আপাত দৃষ্টিতে মনে হইলো যেন 15% হবে, কিন্তু তা নয়। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে, এটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ একটা বৃত্তের ব্যাস যা দৈর্ঘ্য হবে বা একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই হবে, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। তো আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাস তাহলে 2r, তাহলে বর্গক্ষেত্রের বাহুও তাহলে 2r একক। তাহলে বর্গক্ষেত্রের বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিধি, তো বৃত্তের পরিধি মানে পরিসীমা যেটাকে আমরা বলি, সেটা তো 2πr, আর বর্গক্ষেত্রের পরিধি কত? 4 × বাহু, 4 × বাহু। পরিধি বা পরিসীমা একই, তাহলে কাটাকাটি করলে π/4। পায়ের মান যেহেতু 22/7 কিছু দেওয়া নেই, অতএব উত্তরটা আমরা এটাই লিখে দেবো। এবারে 3 দাগের 6, 3 দাগের 6 আসলে 1 দাগের 1 প্রশ্নের হুবহু সেম, শুধু এখানে দেওয়া আছে যেটা 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, সেখানে লেবু কেটে পেন লিখে দিলেই উত্তরটা সেম হয়ে যাবে, অর্থাৎ সেই কারণে অ্যান্সারটা আমরা 25% বলবো। 3 দাগের যে 7 প্রশ্নটা, সেখানে দেওয়া আছে একটা এবিসি একটা ত্রিভুজ, তার ক্ষেত্রফল দেওয়া আছে 96
বর্গমিটার। ভূমি বিসি দেওয়া আছে 20 মিটার, উচ্চতা মানে এ থেকে এডি একটা লম্ব টানা আছে, ছবিতে দেওয়া আছে, এটা উচ্চতা। এইচ দেওয়া আছে, প্রশ্ন করেছে এইচের মানটা কত। তো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে বিসিকে যদি ভূমি ধরি, উচ্চতা তাহলে এডি, কারণ শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব যেটা সেটাই উচ্চতা। তাহলে এই মানগুলো বসিয়ে দিয়েছি এখানে। ত্রিভুজ এবিসি মিনস ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 96, ভূমি বিসি 20 আর উচ্চতা এডি, সরল করলে এডির মান বেরোবে 9.6, অর্থাৎ ত্রিভুজের উচ্চতা 9.6 মিটার। এবারে আমরা 4 দাগের 1 দাগের এবং 4 দাগের 2 অ্যাকচুয়ালি এটা উপপাদ্য। তো উপপাদ্য অলরেডি তোমরা বই থেকে ভালো করে দেখে নিবে, যদি না বুঝতে পারো কমেন্টে বলবে, তাহলে আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 4 দাগের 1 যে উপপাদ্য 18, পৃষ্ঠা নাম্বার 87, তোমাদের 9-এর বইয়ে আছে, সরকারি বইয়ে। 4 দাগের 2 উপপাদ্য 20, পেজ নাম্বার 124, তোমাদের ক্লাস 9-এর যে সরকারি বই সে বইটাতেই আছে। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব, যার সমান বাহু দুটো দৈর্ঘ্য 8 সেমি বলে দেওয়া আছে। তাহলে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যার বিসি আর এবি পরস্পর সমান 8 সেমি বলে দেওয়া আছে, এবং সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বলে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করা। দ্বিতীয় কাজ হচ্ছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো প্রথম কাজ এই ত্রিভুজটা অঙ্কন করা। তো আমরা এই রাফ ছবি, হ্যান্ড ছবিটা দেখে দেখে অ্যাকচুয়ালি ত্রিভুজটা অঙ্কন করতে থাকবো। প্রথম দুটো তথ্য দেওয়া আছে, তাহলে 8 সেমি আর 30 ডিগ্রি কোণ। তো আমরা 8 সেমিটা স্কেলের সাহায্যে প্রথমে এঁকে নেব। তোমরা স্কেলটা ভালো করে ধরবে, ধরে 8 সেন্টিমিটারটা অঙ্কন করো। পেন্সিলটাকে সোজা করে ধরে এই 8 সেমি হলো, ধরে যাক এই 8 সেমি বাহুটার মাপ হলো, একটা নাম দিলাম বিসি। তো এইটা এবারে আমরা এই ত্রিভুজটা দেখে দেখে আঁকতেছি। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা বড় করে রেখা, সরল রেখা টেনে নিলাম। ওকে, এবারে মূল যে রাফ ছবিটার দিকে তোমরা দেখো, রাফ ছবিটার আমরা বিসি আর বিএ বাহুর মান জানি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানি। তাই আমাদের ছবি অঙ্কনটা শুরু করতে হবে বি বিন্দু দিয়ে, কারণ বি বিন্দু সংলগ্ন বাহু দুটো জানা আছে, কোণ দুটোর কোণের মানও জানা আছে। ঠিক আছে, তাই বি বিন্দুটাকে আমি ফিক্সড করে দিলাম। ধরা যাক আমি বি বিন্দুটাকে এইটা করব, কেমন? এবার সি বিন্দুটা আমাকে খুঁজে বেরতে হবে। সি বিন্দুটা কোথায় আছে না, রাফ ছবি থেকে লক্ষ্য করি না, বি থেকে সি হচ্ছে 8 সেন্টিমিটার দূরে আছে। তো আমাদের ছবিতে 8 সেন্টিমিটার আমি অলরেডি আগে টেনে নিয়েছিলাম। এইবারে ওই 8 সেন্টিমিটারের মাপটা ভালো করে নাও। বি বিন্দুতে কাঁটাটা বসাও, পেন্সিলটা ভালো করে টানো যাতে করে সি বিন্দুতে যায়। ক্লিয়ার গেল? এইবারে আমি যে মূল যে ছবিটা আঁকতে চাইছি তার বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে সি বিন্দুটা চিহ্নিত করো। তা আমি সি বিন্দুটা চিহ্নিত করে ফেললাম। এইবারে আমাকে এ বিন্দুটা খুঁজতে হবে। এ বিন্দুটা কি করে পাবো না, এ বিন্দুটা লক্ষ্য করো, এখানে বি এ রেখাটা বিসির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমাকে 30 ডিগ্রি কোণ করতে হবে বিসির এদের সরলরেখার উপর বি বিন্দুতে, যে কোণের কৌণিক বিন্দুটা হবে বি বিন্দু। তো আমরা 30 ডিগ্রিটা চাঁদার সাহায্যে আঁকতে পারি, কিন্তু যেহেতু আমরা বড় ক্লাস, চাঁদাটা অনেক ক্ষেত্রেই বলে দেওয়া হয় চাঁদাটা ব্যবহার করা যাবে না। তাই আমরা 30 ডিগ্রিটা কম্পাসের সাহায্যেই আঁকাটা শিখব। কীভাবে করব? প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে সবাই জানি, তাই আমরা 60 ডিগ্রি কোণটা আঁকব। যে কোনো মাপের
একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে, দেন বিসি রেখাকে যেখানে কেটেছে কাঁটাটা বসিয়ে পুনরায় কাটলাম। এই যে রেখাটা যোগ করলাম এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, কিন্তু আমাদের প্রয়োজন কত 30 ডিগ্রি, তাই ওই 60 ডিগ্রিকে আবার পুনরায় দুভাগ করে দাও। একটু সাবধানে করতে হবে। এবারে বি বিন্দু আর ওই যে বিন্দুটা পেলাম খুব সাবধানে জয়েন করো। পেন্সিলটা খুব সাবধানে টেনে দেখতে হবে স্কেলটা ঠিকঠাক বিন্দুতে যাচ্ছে কি না। তাহলে এই যে কোণটার মান হলো এটাই হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এইবারে এ বিন্দুটা কোথায় আছে? এ বিন্দুটা লক্ষ্য করো, 30 ডিগ্রি কোণের যে বাহুটা তারই উপর 8 সেন্টিমিটার দূরে আছে, তাই আমরা 8 সেন্টিমিটার মাপটা অলরেডি ভালো করে আরেকবার নেব, নিয়ে আমরা কি করব চেক করে দেখে নিলাম, নিয়ে বি বিন্দু দিয়ে কাটো, বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এটাই হলো এ বিন্দু। এইবারে এসি বিন্দুটা খুব ভালো করে জয়েন করো। যুক্ত করে দিলাম। তাহলে আমাদের যে ত্রিভুজটা পাওয়ার কথা বিএসি, যেটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার বিসি হচ্ছে 8 সেন্টিমিটার, বিএটাও 8 সেন্টিমিটার বিএ বাহুটা, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, অর্থাৎ প্রদত্ত যে ত্রিভুজটা দেওয়া আছে সেই ত্রিভুজটা আমরা অঙ্কন করে ফেললাম। এবারে আমরা শীর্ষবিন্দু এ দিয়ে ভূমি বিসির একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এটা অনেক পদ্ধতিতে অঙ্কন করা যায়। কেউ একান্তর কোণ করে আঁকে, কেউ অনুরূপ কোণ করে আঁকে, কেউ সামান্তরিক করে আঁকে, কেউ রাম্বস করে আঁকে। তো আমার বিসির সমান্তরাল করে এ বিন্দু দিয়ে একটা সরলরেখা এরকম করে আঁকতে হবে। তো আমি বলি কি, রম্বসের টেকনিকটাই সবথেকে সহজ পদ্ধতি, ভুল কম হয়। তাই জন্য আমরা তাহলে কি করব, সি এর সমান করে একটা রম্বস এঁকে নেব, কারণ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল। ঠিক আছে, তাহলে সি এর ভালো করে মাপটা নেব, একটু চেক করে দেখে নিতে হবে সি দিয়ে যাচ্ছে কিনা, যাচ্ছে তো। এইবারে আমি কি করব, ভালো করে দেখো, কাটলাম, যেখানে কেটেছে কাটলাম, বৃত্তচাপ কাটলাম, এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে আগের বৃত্তচাপটাকে কেটে দিলাম। তাহলে কি করতে চাইছি বলো তো আমরা, তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটাকে নিয়ে একটা সিএ বাহুর সমান করে একটা রম্বস আঁকলাম। ক্লিয়ার? রম্বসের বিপরীত বাহু সমান্তরাল, তাহলে রম্বসের একটা বাহু হচ্ছে ভূমির যে বাহুটা ছিল সেই বাহুটাকে বর্ধিত করে, তাহলে আর একটা বাহু যেটা হবে বিপরীত বাহু তো সমান্তরাল, তাহলে বিপরীত বাহুটা আমি শীর্ষবিন্দু দিয়ে যাবে, তাই আমরা ওটা পরস্পর অটোমেটিক সমান্তরাল হয়ে যাবে। এছাড়াও অনেকে করে কি একান্তর কোণ করে, সেক্ষেত্রে ছোটোখাটো একটু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়, একটু ভুলের জন্য অনেকটা ভুল হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা যেটা করলাম, বিসির সমান্তরাল করে এই বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, একটা রম্বস এঁকে রম্বসের বিপরীত বাহু সমান্তরাল, এই ধর্মটাকে কাজে লাগিয়ে। তুমি যদি মনে করো এখানে 30 ডিগ্রি কোণ আঁকা আছে, এই বিন্দুতে বিএ বাহুর উপর 30 ডিগ্রি কোণ এঁকে দিবে, তার মানে একান্তর কোণ দুটো সমান হয়ে যাবে, এই কোণের সমান করে এখানে একটা কোণ হয়ে যাবে, এই কোণটার সমান করে এখানে একটা কোণ হয়ে যাবে 30 ডিগ্রি, সেক্ষেত্রেও আমরা আঁকতে পারতাম। আমার মনে হয় এই পদ্ধতিটাই সোজা হবে। ক্লিয়ার? তার প্রথম কাজ হচ্ছে রম্বসটা এঁকে ভূমির সমান্তরাল করে এই বিন্দু দিয়ে মানে শীর্ষবিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করলাম। ঠিক আছে, এইবারে দ্বিতীয় কাজটা কি, আর একটা কাজ আছে, ভূমিকে আমরা সমান দুভাগে বিভক্ত করব। তাহলে কি করতে হবে, ভূমির অর্ধেকের বেশি মাপটা নিয়ে বৃত্তচাপ একটা কাটো। ঠিক আছে, অর্ধেকের বেশি হয়েছে দেখতেই পাচ্ছি,
অর্ধেকের বেশি না হলে কাটবে না। বেশি করে কনফিউশন তাহলে একটু বড় করে নিলাম, দুদিকে বৃত্তচাপ কাটলাম। ক্লিয়ার? সি বিন্দুতে আবার কাটাও, যাকে অর্ধেক করব তার দু প্রান্তে বসাতে হয়। কম্পাসের কাঁটা দুটো কোথায় বসালাম আরেকবার দেখাচ্ছি, বি বিন্দুতে বসালাম, সি বিন্দুতে বসিয়ে দুদিকে ঘুরিয়ে কাটলাম। এই একটা বিন্দু পেলাম, এই বিন্দু পেলাম, আর একটা বিন্দু পেলাম এটা। ক্লিয়ার? ওই দুটো বিন্দু আমি যুক্ত করে দিলেই বিসিকে সমান দুভাগে বিভক্ত করতে পারবো। তাহলে এখান থেকে বড় করে টেনে দিলাম, নিচেরটা দরকার নেই বলে আমি ডট ডট করে বোঝানোর জন্য টেনেছি। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি আঁকলাম না, বিসি বাহুর উপর বিসিওকে সমান দুভাগে বিভক্ত করেছে, প্লাস বিসি বাহুর উপর একটা লম্ব সরলরেখা অঙ্কন করলাম। অর্থাৎ এক কথায় কী বলা যাবে, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করলাম। লম্ব প্লাস সমদ্বিখণ্ড, তার মানে কি এই কোণটা 90 ডিগ্রিও হয়ে গেছে অটোমেটিক্যালি, হ্যাঁ কি না? তাহলে যে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব, আয়তক্ষেত্রের কোণগুলো কত, 90 ডিগ্রি। অলরেডি একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। আর এখানে বাকিটা দেখো, এই বিন্দুটার নাম দিলাম আমরা, ধরো যাক ও বিন্দু। ক্লিয়ার? এইবারে আমরা ওবির সমান করে মাপটা নাও, ওবির সমান করে মাপটা নিলাম। ওবি বা ওসি, ওবি আর ওসি তো সমান হবে, যেহেতু ও বিন্দুটা এখানে মধ্যবিন্দু, মানে যেহেতু বিসিকে আমরা দুভাগ করেছি। নিয়ে ভালো করে রাখো, এই লম্ব যে রেখাটা ওই সমান্তরাল সরলরেখাকে যেখানে ছেদ করেছি সেখানে কাঁটাটা বসাবো। ভালো করে দেখো, লক্ষ্য করে 90 ডিগ্রি কোণটা যে ও বিন্দু দিয়ে যে সমদ্বিখণ্ড রেখাটা গিয়েছে, সেই রেখাটা ওই এই বিন্দু দিয়ে যে সমান্তরাল সরলরেখাটা টেনেছিলাম, সেই সরলরেখাকে যেখানে ছেদ করেছি সেখানেই কাঁটাটা বসাতে হবে। ক্লিয়ার? দিয়ে কাটো। এখানে কাটেনি, সমান্তরাল সরলরেখাটা একটু বাড়াতে হবে তাহলে, ঠিক আছে? সমান্তরাল সরলরেখাটাকে সামান্য একটু বাড়িয়ে দিতে হবে, আমার ক্ষেত্রে এই জন্য একটু বাড়িয়ে রাখাটাই ভালো ছিল। ঠিক আছে? ধরা যাক তাহলে আমি এখানে কেটেছি, তাহলে ও এম দিলাম এখানে এন, এবার বিএন যুক্ত করে দিলাম। ঠিক আছে? বিএন বিন্দু দুটো যুক্ত করে দিলাম। তাহলে এই যে এটা কি আয়তক্ষেত্র তৈরি হলো? আয়তক্ষেত্রের নাম কি না, আয়তক্ষেত্র নাম হচ্ছে বি ও এম এন। দেখাচ্ছি, বি ও এম এন, এটা সমান হবে ত্রিভুজ এ বি সি। ক্লিয়ার হলো? তাহলে এখানে কি যুক্তিতে বলছি সেটা এখানে যদিও বলার দরকার নেই, তাহলেও বলছি, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল হয় সামান্তরিকের, এখানে সামান্তরিক বলতে আয়তক্ষেত্রের অর্ধেক। সেই কারণে আয়তক্ষেত্রের ভূমিটাকে ত্রিভুজের ভূমির অর্ধেক করে দিয়েছি, বাদবাকি একই সমান্তরাল যুগলের মধ্যে গেছি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে গেল। ক্লিয়ার হলো বিষয়টা? আমাদের যে শ্রেণীটা দেওয়া ছিল 0 থেকে 5, তার পরিসংখ্যা 4, এরভাবে দেওয়া আছে। প্রত্যেকটা শ্রেণী তার পরিসংখ্যাগুলো দেওয়া আছে। এখানে শ্রেণীটা শ্রেণী সীমানাতে দেওয়া আছে, অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমানা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা সমান। দেখেই আমরা বুঝতে পারছি এটা শ্রেণী সীমানাতে করে দেওয়া আছে। এবারে দেখো, আমাদের পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বের করতে হবে। মধ্যমানটা কীভাবে বের করতে হয় না, উচ্চ সীমা নিম্ন সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 0 যোগ করে যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে 2.5 হচ্ছে, 2.5। এবার প্রত্যেকটা শ্রেণীর যেহেতু দৈর্ঘ্যগুলো 5 একক করে আছে, তাহলে আমরা পরের মধ্যমানটা 5 5 করে বাড়ি বাড়ি চলে গেলেই পেয়ে যাব। ঠিক আছে? আর আলাদা করে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে না, করতে চাইলে করতে পারো, কিন্তু অযথা খাটনি হয়ে যাবে। এইবারে আমরা যে পরিসংখ্যা বহুভুজটা আঁকবো সেটা কি হবে, প্রত্যেকটা শ্রেণীর মধ্যমানকে ভুজ ধরবো
আর পরিসংখ্যাকে কোটি ধরে আমরা কি করব, বিন্দুগুলো স্থাপন করব ছক কাগজে। তাহলে মধ্যমানগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর বসাচ্ছি, আর পরিসংখ্যাগুলোকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছি নিচ্ছি। ঠিক আছে, তাহলে মধ্যমানগুলোকে আমরা মধ্যমানগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি। ঠিক আছে, মধ্যমানগুলো এক্স অক্ষ বরাবর থাকবে, আর পরিসংখ্যাগুলো থাকবে আমাদের ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, এইবারে দেখো আমি ছক কাগজের দিকে এবার তাকাচ্ছি। 0.5 যে শ্রেণীটা ছিল 0.5 আমি যে লিখেছি, দেখো যেহেতু আমাকে এমনভাবে লিখতে হবে যাতে মধ্য বিন্দুটা আমি পেতে পারি, কারণ ওটাই তো মধ্যমান হবে, তাই 0 আমি লিখে দিলাম, মূল বিন্দুটাই 0। এবারে 5টাকে আমি লিখলাম জোড় ঘর ছাড়া ছাড়া, অর্থাৎ 4 ঘর ছাড়া ছাড়া অথবা 6 ঘর ছাড়া ছাড়া বা 8 ঘর ছাড়া ছাড়া তোমরা লিখবে। আমি এখানে 4 ঘর ছাড়া ছাড়া লিখেছি, কেন না 4 ঘরের মাঝের বিন্দুটা 2 পাবো, মাঝের বিন্দুটা পাবো। আমি যদি 5 ঘরে লিখতাম তাহলে আড়াই ঘরের মাথায় হচ্ছে মধ্যমানটা, সেটা আমাকে হিসাব করতে অসুবিধা হতো, মানে এই ছবির ক্ষেত্রে আঁকতে অসুবিধা হতো। তাই আমি প্রতি 4 ঘর ছাড়া ছাড়া 1 2 3 4 5 লিখলাম, প্রতি 4 ঘর ছাড়া ছাড়া 5 বাড়ি বাড়ি লিখলাম, 1 2 3 4, এইভাবে 10 10 করে লিখলাম। তাহলে আমার ছক কাগজে নিলাম এক্স অক্ষ বরাবর মধ্যমানগুলো নিয়েছি কিভাবে, না ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি তার সমান 4টা বাহুকে আমি শ্রেণী দৈর্ঘ্য 5 আছে বলে সমান 4টি দৈর্ঘ্যকে 5 একক নিয়েছি। বোঝা গেল কথাটা? আর পরিসংখ্যা বরাবর ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা নিয়েছি, তার ক্ষুদ্রতম যে দৈর্ঘ্যগুলো আছে তার এক একটা বাহুর দৈর্ঘ্যকে আমি এক পরিসংখ্যা ধরেছি, সেটা আমাকে ছক কাগজে লিখে দেখিয়ে দিতে হবে। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 4টি বাহু সমান 5 একক। 5টা কেন না 5টা শ্রেণী দৈর্ঘ্যটা ছিল বলে। ক্লিয়ার? এবার ওয়াই অক্ষ বরাবর একটি বাহুকে আমি এক পরিসংখ্যা ধরেছি। ঠিক আছে, একটি ছোট বাহু দৈর্ঘ্য মানে একটা পরিসংখ্যা। ক্লিয়ার হলো ব্যাপার? এইবারে আমি যে মধ্যমান যেটা ছিল, এই মধ্যমান আর পরিসংখ্যা, মধ্যমানকে ভুজ আর পরিসংখ্যাকে কোটি ধরে আমি এই যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলোকে আমি ছক কাগজে বসাবো। এবার ছক কাগজের দিকে দেখো, ছক কাগজে 0 আর 5 এর মাঝের বিন্দুটাই মধ্যমান, মানে এটাই আর 2.5, এখানে আমি লিখছি না, লিখলে অনেক জায়গাটা কনজাস্টেড বলে। তাহলে 2.5 তার এগেনস্টে কি 4 পরিসংখ্যা, তাহলে একটা ঘর মানেই তো একটা ছোটো ছোটো দৈর্ঘ্য মানেই 1 একক। তাহলে 1 2 3 4 এই বিন্দুটাই, এটাই হচ্ছে আমাদের 2.5 আর 4। ক্লিয়ার? একই রকমভাবে 7.5 আর 10, তাহলে 5 আর 10-এর মাঝের বিন্দুটা যে 7.5 মধ্যমান 10, তাহলে এখান থেকে আমি 10 ঘর যাব। ক্লিয়ার? এই বিন্দুটাই হবে আমাদের 7.5 10। ক্লিয়ার? এভাবে 12.5 24 আছে, তাহলে 12.5 এই রকম জায়গাটা মধ্যমান 10 আর 15 মাঝে, তার এগেনস্টে কত 24, তাহলে 10 ঘর 10 10 20 ঘর 20 আর এখানে 24। ক্লিয়ার? তাহলে এটাই হয়ে যাবে আমাদের 12.5 কমা দিয়ে 24 লিখব। তারপরে যে 17.5, এই 17.5-এর এগেনস্টে যাবে 12 পরিসংখ্যা, মানে এখানে গেল এই বিন্দুটা, তোমরা গুনে গুনে ভালো করে লিখবে। তাহলে কত হলো 17.5 কমা দিয়ে 12। তারপরেটা আছে 22.5 20, তাহলে 22.20 হচ্ছে এই বিন্দুটা, এর এগেনস্টে 20 ঘর 10, তারপরে 10 20, তাহলে এটাই হয়ে গেল আমাদের 22.5 কমা দিয়ে 20। তারপরে আছে কত 27.5 মধ্যমান, তার এগেনস্টে 8 ঘর, এই গেলাম আমি 8। ক্লিয়ার? 27.5 কমা 8। এইবারে দেখো পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে কী করতে হয়,
এই যে পরিসংখ্যাটার শ্রেণীটা দেওয়া আছে 25 থেকে 30, এর পরের শ্রেণীটা কত 30 থেকে 35। এই শ্রেণীর মধ্যমান তো আমি বের করে নিতে পারবো, মধ্যমানের এগেনস্টে 5 যোগ করে দাও 32.5, ঠিক আছে। তার পরিসংখ্যাকে 0 ধরে নিতে হয়। ঠিক একই রকমভাবে তার আগের যে শ্রেণীটা ছিল সেটা কত -5 to 0, এই যে শ্রেণীটা এর মধ্যমান তো একটা আছে হচ্ছে -2, 5 কমিয়ে দিতে হবে, ঠিক আছে, -2.5, তার এগেনস্টেও পরিসংখ্যাটা 0 ধরে নিতে হয়। অর্থাৎ যখন আমরা পরিসংখ্যা বহুভুজ আঁকবো, যে শ্রেণীটাগুলো দেওয়া আছে ঠিক তার আগের, মানে শুরু যে শ্রেণীটা দেওয়া আছে তার আগের শ্রেণীর পরিসংখ্যার মানটাকে 0 ধরে নেব, মধ্যমান যেটা হয়তো হবেই। ঠিক পরের শ্রেণী মানে সববার শেষের শ্রেণীর জাস্ট তার পরের শ্রেণীর পরিসংখ্যাটাকে 0 ধরে নেব, দিয়ে বিন্দুটা ধরবো, ঠিক আছে। তাহলে আর দুটো বিন্দু বসে দেবে কি না, সেটা হচ্ছে -2.5, মানে ওই যে শ্রেণীটা শুরু হয়েছিল তার শুরুর ঠিক আগের শ্রেণীর মধ্যমান কত -2.5, আর পরিসংখ্যাকে 0 ধরতে বললাম। আর ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে মধ্যমান হচ্ছে 32.5, আর পরিসংখ্যাটা 0, এই দুটো বিন্দুকেও বসাতে হবে। তাহলে 2.5 এই বিন্দুটা ক্লিয়ার, এই যে বিন্দুটা হলো এটা হচ্ছে কত -2.5, 0, আর একটা যেটা বিন্দু বললাম 32.5, মানে ঠিক শেষের শ্রেণীর ঠিক পরের শ্রেণীর, আমি বুঝতে পারবো বলে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 32.5 আর পরিসংখ্যাটা 0। এই যে বিন্দুগুলো বসালাম এই বিন্দুগুলোকে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে যুক্ত করো, ঠিক আছে। তো আমি স্কেল দিয়ে যুক্ত করছি একের পর এক পরপর করে সিকোয়েন্সলি। তাহলে বিন্দু ঠিক জাস্ট তারপরের শ্রেণীর থেকে যে বিন্দুটা পেয়েছিলাম, এরপরে যেটা বিন্দু পেলাম 12.58, ক্লিয়ার। তারপরে যে বিন্দুটা পেলাম তোমরা পেন্সিল দিয়ে ভালো করে আঁকবে, তোমাদের ভিডিওতে বুঝতে পারবে না, আমি কলম দিয়ে আঁকছি, পেন্সিল দিয়ে আঁকলেই ভালো। এইভাবে যে বিন্দুগুলো পরপর বসিয়েছিলে ঠিক সেইভাবেই পরপর করে বিন্দুগুলো রেখাংশ দিয়ে যোগ করবে, ঠিক আছে। শেষের বিন্দুটা হচ্ছে এইটা, এবার নাম দিয়ে দিই। এবার আমি আমার ইচ্ছা মতো বহুভুজটার নাম দেব। শীর্ষবিন্দুগুলো আমি পেয়ে গেছি, এইগুলোই তো যে বিন্দুগুলো বসালাম এগুলো অ্যাকচুয়ালি বহুভুজের শীর্ষবিন্দু। নামগুলো দিয়ে দিই এবারে আমি আমার সুবিধা মতো। ধরা যাক এ বি সি ডি, এটা ই এফ জি এইচ শুরু এ। তাহলে আমাদের বহুভুজটার নাম কি, তাহলে বহুভুজ পরিসংখ্যা বহুভুজ যেটা আঁকলাম সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ নাম লিখতে হবে। পরিসংখ্যা বহুভুজের নাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ, এই হলো আমাদের পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। তাহলে আমরা এই বিন্দুগুলো যুক্ত করে যে একটা বদ্ধ মানে কি বলবো বহুভুজ অঙ্কন করলাম, এ বি সি ডি এফ জি এইচ, এটাই হলো আমাদের পরিসংখ্যা বহুভুজ। এ বি সি ডি ই এফ জি এইচ করে এই যে হলো, এটাই হলো পরিসংখ্যা বহুভুজ, ক্লিয়ার। এখন আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, এবং নিয়মিত ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।